সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ এসেছেন আবাসন খাতের মালিকদের সংগঠন রিহেবের জয়েন্ট সেক্রেটারি ও আর্থ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল কামাল চৌধুরী। আপনাকে স্বাগত একুশে বিজনেসের আজকের আয়োজনে। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, কেমন রয়েছে এখনকার আবাসন খাতের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি? এখন আবাসন খাতের ব্যবসা বাণিজ্য পরিস্থিতি আগের চেয়ে কিছুটা ভালো। আমাদের গত 1-1.5 বছর ধরে এই খাতটা বেশ অসুবিধায় পড়ে গেছিল। এখানে আমাদের গ্যাসের সংযোগ, বিদ্যুতের সংযোগ এগুলো ছিল না বলে আমরা অনেক সময় দেখা গেছে ফ্ল্যাটগুলো রেডি হয়ে আছে, আমরা ডেলিভারি করতে পারছিলাম না। তো গত কয়েক মাস আগে থেকে যখন এটা ডিক্লেয়ার করলো গ্যাসের সংযোগ এবং বিদ্যুতের সংযোগ, তখন থেকে আমাদের সেলটাও মোটামুটি অনেকটা ইমপ্রুভ করেছে এবং আমরা সেই সংযোগগুলো বাই সিরিয়ালি পাচ্ছি। তো কম্পারেটিভলি আগের চেয়ে আস্তে আস্তে আমাদের আবাসন খাতটা একটু ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কাছে আমরা জানতে চাই, আপনি একটা সময় কিন্তু আপনার বেশ একটা লম্বা সময় ধরে মন্দা অবস্থার মধ্যে দিয়ে গিয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সেই সাথে অনেক কিছু জড়িত ছিল এটার সাথে, এবং এই অবস্থা থেকে আপনারা বলছেন গ্যাস বিদ্যুতের সংযোগ খুব আপনারা পাচ্ছেন, গ্র্যাজুয়ালি বাড়ছে। তো সেক্ষেত্রে এখনকার এই মন্দা অবস্থার যদি পরিসংখ্যানটুকু জানতে চাই, সেটা কতখানি রিডিউস করেছে? না, অ্যাকচুয়ালি যখন আমাদের রিয়েল এস্টেট ব্যবসাটা আবার অনেক সময় শেয়ার মার্কেটের সাথেও কিছুটা সম্পৃক্ত। যখন শেয়ার মার্কেটের অবস্থা খুব মন্দা হয়ে গেল, আমাদের দেখা গেল ম্যাক্সিমাম অনেক ক্লায়েন্ট যারা শেয়ার মার্কেটে ছিলেন ওনারা আমাদের এখানেও বিনিয়োগ করেছিলেন। যখন শেয়ার মার্কেটে অবস্থাটা খুব খারাপ হয়ে গেল, পাশাপাশি আমাদের এই সেক্টরটাও কিন্তু অনেক খারাপ হয়ে গেল। আর আমাদের বেশ কিছু ওভারসিজ ক্লায়েন্ট আছে যেটার মাধ্যমে আমরা অনেক ওয়েস্ট জার্নাল আমরা এখানে আসে। তো সেই ক্লায়েন্টগুলো এখন পর্যন্ত ঠিক আছে। আর ওয়ার্ল্ড ওয়াইড যে একটা রিসেশন চলছিল এটা আস্তে আস্তে কেটে ওঠার পর আমরা আবার ওভারসিজ ক্লায়েন্টগুলোকে ফিরে পাচ্ছি। আর আমাদের আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের যেটা ব্যাংক লোনটা মোটামুটি স্থবির ছিল। এখন সেটা নিয়ে আমরা আমাদের যে নতুন কমিটি এসছে রিহ্যাবে, আমরা গভর্নমেন্টের সাথে কথা বলে আশা করছি সেই ব্যাংক লোনটা আমরা খুব সহসা করিয়ে নিলে হয়তো আমাদের এই অবস্থাটা থাকবে না, এটা আবার ঘুরে দাঁড়াবে। আচ্ছা, আপনারা ব্যাংক লোনের সুবিধার কথা বলছেন এবং পাশাপাশি আবার আমরা জানি যে আপনারা এখানে বলছেন যে শেয়ার মার্কেটের সাথে এটা অনেক ওতপ্রোতভাবে জড়িত, অনেকে ইনভেস্টমেন্টে আসবেন। কিন্তু এখানে আরেকটা বিষয় আমার জানা রয়েছে যে এখনো এই আবাসন খাতের ফ্ল্যাট অথবা প্লট, ঠিক আছে, এটা হয়তো কোন একজন ব্যক্তি তার পুঞ্জীবিত সঞ্চয়কে নিয়ে এখানে বিনিয়োগ করেন। তারপরে এখনো দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত নাগালের বাইরে কিন্তু রয়ে যাচ্ছে একটি ফ্ল্যাটের দাম ভালো একটি এলাকায়, অথবা একটু আমরা যদি গ্রেডে ABCD গ্রেড করি সেই অনুযায়ীও কিন্তু দেখতে গেলে দেখা যায় যে মধ্যবিত্ত কিন্তু একটা ফ্ল্যাট কিনতে গিয়ে অনেক টাকা একসাথে গুছিয়ে তারপর আসতে হচ্ছে। এটা কতদিনে বা কবে আসলে মধ্যবিত্তের আওতায় আসবে বলে আপনার কাছে মনে হয়? না, অ্যাকচুয়ালি আমরা অ্যাপার্টমেন্ট তৈরি করি, আমাদের সাথে কিন্তু লিঙ্কেজ ফ্যাক্টরি আছে অনেকগুলো, রড, সিমেন্ট, ইট সবগুলোই। তো এখন গভর্নমেন্ট থেকে আমাদের সকলেরই গভর্নমেন্টকে বলতে হবে ওইদিকে যদি প্রাইসটা একটু কম হয় তখন আমরা কিন্তু প্রাইসটা কমায় দিতে পারবো। আমরা কিন্তু সবসময় চাই ফ্ল্যাটটা যেন হাতের নাগালে থাকে, কারণ হাতের নাগালে থাকলে আমরা কিন্তু ক্লায়েন্টগুলোকে সুন্দরভাবে নার্সিং করতে পারি। দেখা যায় হয়তো অনেকে মধ্যবিত্ত, উনি একটা ফ্ল্যাট কিনবেন 50 লাখ টাকা দিয়ে, এখন দেখা গেল হয়তো ফ্ল্যাটের দামটা বেড়ে 70 লাখ হয়ে গেল, তখন 20 লাখ টাকাটা জোগাড় করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা ব্যাংক লোনটা যার জন্য সাইড বাই সাইড আমরা চাচ্ছি। এবং আরেকটা হচ্ছে যেটা জমির দাম, এখন বর্তমানে গভর্নমেন্ট জমির উপরে একটু ধরেন দামটা যেন না বাড়ে, ওটার জন্য হয়তো যদি একটু ইনিশিয়েটিভটা নেয়, আমরা কিন্তু জমিটা যদি কম দামে আমরা নিতে পারি। দেখা যাচ্ছে এখন এক ভদ্রলোকের জমি, ওনার জমি নিতে ওনাকে একটা রেশিও দিতে হচ্ছে, আমাকে একটা টাকা পেমেন্ট করতে হচ্ছে, ওটা আলটিমেটলি কিন্তু আমার কস্টিং এর মধ্যে চলে আসছে। তো সেই জিনিসটা যদি একটু রিডিউস করা যায় তাহলে হয়তো আমরা এটা আরো কম দামে দিয়ে দিতে পারবো। আর গভর্নমেন্টের যে খাস জমিগুলো আছে আমরাও সেটা বলছি, আমাদেরকে যদি সেটা কম মূল্যে দিয়ে দিতে পারে, আমরা অবশ্যই কম মূল্যে ফ্ল্যাট কিন্তু বুঝিয়ে দিতে পারবো। আমাদের তো কাজই মানুষের যেটা ধরেন মৌলিক চাহিদা 4টার মধ্যে একটা হচ্ছে আমাদের এই আবাসন খাত। আমরা আবাসন খাতে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মানুষের একটা মাথা গুঁজার ঠাঁই সুন্দরভাবে করে দিতে পারি। আপনার সাথে আলোচনায় ফিরে আসবে, তবে ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতির, ফিরে আসবে একটু পরেই, আমাদের সঙ্গে থাকুন।
আরে আমার কথা শোন, ছেলেটা ভালো। আগে আমি চাকরি করতে চাই। ওর আছে না ভালো চাকরি, নিজের বাড়ি, ওয়েল সেটেলড। কিন্তু বাবা। পারফেক্ট ম্যাচ মা, এমন সম্বন্ধ তো রোজ আসে না। হয়তো বাবা ঠিকই বলছে। ঠিকই বলছে। তুই বিয়ের জন্য তৈরি হয়ে যা। কি ঠিক হবে? বাবা তুমি ঠিকই বলছো, বিয়ে করে নিব। শুনছো মা? কিন্তু 3 বছর পরে। 3 বছর? ওর মতো ভালো চাকরি, নিজের বাড়ি, ওয়েল সেটেলড, এই জন্য আমার 3 বছর লেগে যাবে না? তারপরই তো হবে পারফেক্ট ম্যাচ, সমান সমান। আরে শোন, কোথায় লুকিয়েছিল এতদিন? ফেয়ার অ্যান্ড লাভলি ফেয়ারনেস ট্রিটমেন্টের মতো উজ্জ্বলতা। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। একজন তরুণী হিসেবে তৈলাক্ত ত্বক আর পিম্পল নিয়ে আমি সব সময় থাকি টেনশনে। এলো পন্ডস ইনস্টিটিউটের যুগান্তকারী ফর্মুলা সমৃদ্ধ নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট 10-in-1 ফেসিয়াল ওয়াশ, যা একই সাথে ত্বকের 10টি তেল ও পিম্পলের সমস্যার বিরুদ্ধে কাজ করে আর ত্বককে করে আরো উজ্জ্বল। এবার আমি নিতে পারি পারফেক্ট সেলফি। নতুন পন্ডস পিম্পল ক্লিয়ার হোয়াইট ফেসিয়াল ওয়াশ। বেসিন বা সিঙ্ক যাই হোক, ম্যাজিক পাইপ কিন্তু একটাই, আনোয়ারের A1 ম্যাজিক পাইপ। জার্মান টেকনোলজিতে প্রস্তুত, নমনীয়, অধিক পুরু, তাই ফাটে না, টেকে বেশি দিন। A1 ম্যাজিক পাইপ, সেরা মান, বেসিন ও সিঙ্কের সেরা সমাধান। 5 কোটি টাকার ফেয়ারনেস চ্যালেঞ্জে একদিকে ফেয়ার এন্ড লাভলি, অন্যদিকে আছে 300-400 টাকার বিদেশি ক্রিম। কার ফেয়ারনেস বেশি ভালো? চলো টেস্ট করে দেখি। এটা একটি 300 টাকার বিদেশি ক্রিম, আর এটা ফেয়ার এন্ড লাভলি অ্যাডভান্সড মাল্টিভিটামিন ক্রিম। ফেয়ার এন্ড লাভলি ফেয়ারনেস থেকে ভালো প্রশ্নই আসে না, ব্যবহার করে নিজেই দেখো। 300 টাকার বিদেশি ক্রিমের ফ্যান তুমি জিতলে 5 কোটি আমি তোমাকে দিব, আর যদি আমি জিতি তাহলে আমি কি পাবো? বলো বলো। ফেয়ার এন্ড লাভলি 5 কোটি টাকার চ্যালেঞ্জ। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম। আবাসন খাতের মালিকদের সংগঠন রিয়াবের জয়েন্ট সেক্রেটারি ও আর্থ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল কামাল চৌধুরীর সঙ্গে আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায়। আমরা আপনার কাছে আলোচনায় আসতে চাই যে আমরা অনেক ভালো কিছুর মাঝেও কিন্তু খারাপ কিছু ব্যাপার খুঁজে পাই। যেমন দেখছি যে খুব সম্প্রতি আমাদের শাপলা হোল্ডিংস লিমিটেড বা এই ধরনের কিছু একটা, হাউজিং লিমিটেড এই ধরনের কিছু একটা, তারা দেখা যাচ্ছে যে তারা মানে বিনিয়োগকারী যারা আছেন, যেখানে বিনিয়োগ করছেন জমিতে, তারা হয়তো ঠিক মতো পেপারস দিতে পারছেন না, আবার টাকাগুলো আটকে যাচ্ছে। আবার এই ধরনের আমরা যদি বলি একেবারেই ব্যাড প্র্যাকটিস যেগুলো থাকে, এগুলোকে আপনারা কিভাবে অ্যাড্রেস করছে, কিভাবে কাস্টমারদের এইসব জায়গা থেকে আপনারা অ্যাওয়ার করার জন্য কিভাবে কাজ করছেন? অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল দেখতে হবে আমাদের যারা রিহ্যাব মেম্বার আছে, আমাদের একটা ব্যবসা করতে গেলে অনেক কিছু থাকতেই পারে, বাট আপনি হয়তো যে কোম্পানির কথা বলছেন এটা যদি রিহ্যাব মেম্বার না হয়ে থাকে, সেটা হয়তো আমাদের উপর বর্তালেও কিন্তু এটা দায়ী দায়িত্ব আমাদের না, এটা গভর্নমেন্টকে হয়তো একটু দেখতে হবে। আর আমাদের একটা রিহ্যাবে একটা সেল আছে, আরবিট্রেশন সেল, একটা ধরেন ফ্ল্যাট কিনতে গেলে, জমি কিনতে গেলে 2-2.5 বছরের একটা টার্ম, অনেক কিছু হতেই পারে, থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের যে সেল আছে ওখানে আমরা আরবিট্রেশনের মাধ্যমে আমরা এই জিনিসগুলো কিন্তু নিষ্পত্তি করে দিচ্ছি। এ পর্যন্ত অনেকগুলো কেস আমরা নিষ্পত্তি করে দিয়েছি, সেটেলমেন্ট হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের এখন রিহ্যাবের মেম্বার হতে হলে আমরা সবসময় দেখব 2টা বিল্ডিং সে কমপ্লিট করেছে নাকি, ওটা আমরা ইন্সপেকশন করে তারপর আমরা রিহ্যাবের মেম্বারশিপটা দিই। তো মেম্বারদের ভিতরে যদি কখনো এটা একটু হয়ে থাকে, সেটার অ্যাকশন আমরা ওটা অবশ্যই নিই। আর আরেকটা কথা আমি এখানে বলবো, সেটা হচ্ছে যখন আমরা ডেভেলপাররা ফ্ল্যাটটা আমরা দিচ্ছি একজনকে, সেই জায়গায় হয়তো আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এক সাইড ডেভেলপার ফ্ল্যাটটা বুঝিয়ে দিচ্ছে না। অনেক সময় দেখা যায় আমি একটা ক্লায়েন্টের কাছে ফ্ল্যাট সেল করলাম, এখন ওনার যে কিস্তির টাকাটা চালানোর, ওই কিস্তির টাকাটা হয়তো উনি ঠিক সময় মতো দিচ্ছেন না, কারণ আমরা তো একটার সাথে একটা রিলেটেড। আমরা কিস্তির টাকা নিয়ে আমরা হয়তো ওগুলো আবার
গ্র্যাজুয়ালি ডেভেলপ করি। আচ্ছা। দেখা যায় যে ওনার যখন কিস্তির টাকাটা বকেয়া পড়ে যাচ্ছে, একটা বিল্ডিং এ যদি এরকম 5টা কিস্তির টাকা বকেয়া পড়ে যায়, ফ্ল্যাট থাকে যদি আমাদের 10টা, তো ওখানে বাকি যারা আছেন তারাও সাফার করে। তারপরেও আমরা দেখা যায় অনেক সময় আমাদের দিক থেকে আমরা দিয়ে সেটা আমরা বিল্ডিংটা কমপ্লিট করে দিচ্ছি, পরে হয়তো সেই টাকাটা উঠাতেও আমাদের কষ্ট হচ্ছে। তো এই জন্য সবসময় দুই সাইডের কথা শোনাটাই আমি মনে করি ভালো, কারণ আমরা সবসময় চাই ব্যবসা করতে হলে আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতেই হবে, কারণ আমরা ফ্ল্যাট সুন্দরভাবেই সবকিছু বুঝিয়ে দিয়ে পর্যন্ত ঢাকা শহরের যতগুলো বিল্ডিং আপনি দেখবেন ম্যাক্সিমাম ডেভেলপারদেরই করা। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা এই খাতে ডেভেলপমেন্টের জন্য আর কি কি কাজ করছেন? এই ক্ষেত্রে আমরা যেরকম পিপিপির মাধ্যমে গভর্নমেন্টের সাথে একটা প্রজেক্ট আমরা কথা বলছি মিরপুর কালশিতে, তো সেটাতে আমাদের রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট লেখত আলী ভূঁইয়া উনি ওটা দেখছেন, ওনার সাথে আমরা টিম ওয়ার্ক করছি একটা। তো ওখানে প্রায় প্রথমে টোটাল জায়গা হচ্ছে 500 বিঘা, এটা লো ইনকাম গ্রুপের জন্য আমরা করছি। তো পাইলট প্রজেক্ট হিসাবে প্রথম আমরা 15 বিঘা আমরা স্টার্ট করব। রিহাবে যারা মেম্বার আছেন ওদের ভিতর আমরা ওটাকে টেন্ডার করে ইভ্যালুয়েশন করে আমরা স্টার্ট করব ছোট ছোট ফ্ল্যাট, এবং খুব স্বল্প মূল্যে আমরা গ্রাহকের কাছে তুলে দিব যারা চাকরিজীবী। এটা আমাদের স্লোগানটা এরকম হচ্ছে, ধরেন ভাড়ার টাকায় ফ্ল্যাট, আমরা কিস্তি দিব অনেক লং, ধরেন আমরা 60টা কিংবা 72টা কিস্তি দিব, যেখানে আপনি একটা ব্যাংক লোনের ব্যবস্থা করে দিব, একটা ফ্ল্যাট খুব হাতের নাগালে যেন থাকে। তো এই প্রজেক্টটা আমরা যদি ইনশাআল্লাহ সাকসেস হয়ে যাই, তাহলে হয়তো নেক্সট ফেজে আমরা সেই 450 বিঘা নিয়ে একসাথে প্রচুর ফ্ল্যাট করব, যেগুলো আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হাতের নাগালে থাকবে এবং অনেকটা প্রবলেম সলভ হবে। ওই জন্য গভর্নমেন্টের যদি এরকম আরো কিছু খাস জায়গা থাকে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। আমরা তো একটা কথাই বললাম, জমিটা যদি আমরা কম মূল্যে পাই, আমরা ফ্ল্যাটটা কিন্তু অনেক কম মূল্যে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনাদের যারা আপনি শুরুতেই বলছেন ওভারসিজ ক্লায়েন্ট যারা আছেন, দেশের বাইরে যারা থাকেন, তাদের আগ্রহ থাকে দেশে এক খণ্ড জমি অথবা একটা ফ্ল্যাট, এবং তারা কিন্তু তাদের সঞ্চিত অর্থ এখানে বিনিয়োগ করতে চান। তাদের বিনিয়োগটা কিভাবে সঠিক করা যায় সেটার জন্য রিহেব আসলে কিভাবে কাজ করছে? আমরা এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আমরা বরাবরই বাইরে ফেয়ার করে থাকি, আমাদের রিয়েল এস্টেট ফেয়ার করে থাকি। এবারও আমরা লস এঞ্জেলসে ফেয়ার করছি, সেখানে আমরা 50টা স্টল ওখানে যাব, দেশের প্রসিদ্ধ 50টা স্টল, এবং ওখানে যখন প্রবাসীরা একসাথে এক ছায়ার নিচে 50টা স্টল পাবে, দেখে শুনে ওখানে সব স্টলের আমাদের কোম্পানির মালিকরাও ওখানে থাকবেন, রিপ্রেজেন্ট করবেন। ওখানে দেখে হয়তো উনি একটা প্লট কিংবা ফ্ল্যাট পছন্দ হলো, আমাদের ওখানে 3 দিন ব্যাপী মেলাটা হবে 14, 15, 16 লস এঞ্জেলসে। তো ওখানে দেখে হয়তো ওনার একজন আত্মীয় হয়তো দেশে থাকতে পারেন, উনি একটু হয়তো ফোনে জেনে নিলেন, তারপর হয়তো আমাদেরকে ওনারা সরাসরি পেয়ে যাচ্ছেন, একসাথে বসে জিনিসটা করতে পারছেন। এর আগে আমরা সবসময় নিউ ইয়র্কে করতাম, বাট এলএতে আমাদের প্রচুর ক্লায়েন্ট আছে, ওনাদের অনেক রিকোয়েস্টে আমরা এবার এলএতে ফেয়ার করছি। আশা করি ফেয়ার খুব ভালো হবে। এছাড়া আমরা কাতারেও একটা ফেয়ার করব ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ। আমরা এর আগে দুবাইতে ফেয়ার করেছি, আমরা ইউকেতে ফেয়ার করেছি, রোমে ফেয়ার করেছি। এগুলোতে আমাদের ওভারসিজ ক্লায়েন্ট প্রচুর আছে, যেটাতে আমরা এই সেক্টরও জিডিপিতে অতটুকু আমরা অবদান রাখছি কিন্তু আমাদের রিয়েল এস্টেট সেক্টর। আচ্ছা, এই ধরনের ফেয়ার গুলো কি মানে আপনার যেই উদ্দেশ্যকে সামনে রেখে ফেয়ার গুলো করেন ওভারসিজ ক্লায়েন্টদের জন্য, এখান থেকে আউটকামটা কতখানি বেরিয়ে আসে? এখান থেকে আউটকাম আমাদের বিভিন্ন ভাবে হয়। যেরকম বাইরে যারা প্রবাসী আছেন ওনাদের সাথে আমাদের ভালো একটা বন্ডিং হয়। দেখা যাচ্ছে অনেকে ফ্ল্যাট কিনেন, অনেকে জমি কিনেন, অনেকে দেখা যাচ্ছেন বিদেশে আছেন, ওনার এখানে একটা জমি আছে, জমিটা ডেভেলপ করবেন, উনি আবার এসে কোথায় কতজনের সাথে কথা বলবেন। দেখা যাচ্ছে আমরা যখন যাচ্ছি আমাদের সাথে দেখে ব্রোশিয়ার দেখে আমাদের পার্সপেক্টিভস দেখে হয়তো আমাদের সাথে একটা ডিল করে ওনার জমিটাও দিলেন, একটা ভরসা পেলেন ওনার বিল্ডিংটা তৈরি করে দেওয়ার জন্য। এই ধরনের অনেক বন্ডিংস আমাদের সাথে তৈরি হয়ে যায়। সর্বশেষ আপনার কাছে জানতে চাই, সরকারি পর্যায়ে থেকে কি কি ধরনের সহযোগিতা চান আবাসন খাতের ব্যবসার আরো অগ্রগতির জন্য? আমরা সরকার থেকে চাই, আমরা যেরকম শুধু সকলেই বলে আপনারা ঢাকা শহরে কেন করছেন, আমরা কিন্তু ঢাকা শহরের বাইরে এখন চিটাগংয়ে করছি, আমরা কুমিল্লায়, খুলনায়, সিলেটে, এদিকে ময়মনসিং সব জায়গায় করছি। আরো কিছু জায়গায় আমরা যেতে পারি, হয়তো ইউটিলিটি কানেকশন গুলো যদি গভর্নমেন্ট আমাদেরকে সাপোর্ট দেয়, ট্রান্সপোর্টেশনটা যদি সাপোর্ট দেয়, তাহলে এই ঢাকা শহরের উপর এতটা লোড থাকবে না। ঢাকা শহরে কিন্তু ল্যান্ড স্ক্যারসিটি অনেক বেশি। আমরা বাইরে করলে যদি জমিটাও স্বল্প টাকায় যদি নিতে পারি, আমরা গুচ্ছ অ্যাপার্টমেন্ট করে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা যদি ডিসেন্ট্রালাইজ করা যায় তাহলে অবশ্যই আমাদের সে আবাসনগুলো বাইরে করলে ওখানেও লোক যেয়ে থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ 21শে বিজনেস আজকে। আপনাকেও ধন্যবাদ, 21শে টিভিকেও ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাতে নানা দিক ও কর্ণ নিয়ে কথা বলছেন আবাসন খাতের মালিকদের সংগঠন রিহ্যাবের জয়েন্ট সেক্রেটারি ও আর্থ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল কামাল চৌধুরী। দর্শক, নিচ্ছে আরো একটা বিরতি। বেলা 2টায় আবারও ফিরে আসবে একুশে বিজনেস।